শিমুলতলি গ্রাম। শীতের রাত, কুয়াশায় চারিদিক একেবারে ঢেকে আছে। এমনিতেই অন্ধকার রাত, তার মধ্যে এই ঘন কুয়াশা যেন অন্ধকারকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সবে বাজে মাত্র সন্ধে 7টা, তাতেই বাড়ির বাইরে মানুষের ছায়া পর্যন্ত খুঁজে পাওয়া দুষ্কর। এই গ্রামের ছোট বড় সব দোকানগুলো বন্ধ হলেও হরিশ কাকার চায়ের দোকান রাত 12টার আগে কখনোই বন্ধ হয় না। লোকটার শুকনো একহারা চেহারা, বয়স 50-এর কোঠায় পা দিয়েছে। তবে বয়স 50 হলেও লোকটি এখনো অবিবাহিত। পরনে একটা গেঞ্জি আর একটা টুকরো ধুতি। শীত হোক বা গরম, তাকে এই রূপেই সব সময় দেখতে পাওয়া যায়। হরিশ কাকা এই গ্রামের সবচেয়ে পুরনো চায়ের দোকানদার। তিনি অনেক ছোটবেলা থেকেই এই দোকানটি চালাচ্ছেন। বেশিরভাগ সময় গ্রামের ছেলেপুলেরা সবাই তার দোকানেই আড্ডা দিয়ে থাকে। রাত ঠিক 9টায় রাজেশ, ঋষি দুই বন্ধু হরিশ কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। এমন সময় তাদের আরেক বন্ধু অজিত সেখানে এসে উপস্থিত হলো। অজিতকে আসতে দেখে ঋষি তাকে উদ্দেশ্য করে বলল, কি রে অজিত, তোর আসতে এত দেরি হলো যে? তোর বিয়ে করার পর থেকে আসতে এত দেরি হচ্ছে, কি ব্যাপার বলতো? আরে বুঝছিস না, বউয়ের আঁচলের নিচ থেকে বের হতে চায় না। কি সব বলিস তোরা? নিজেরা যখন বিয়ে করবি তখন ঠিক বুঝবি। কাকা, এক কাপ চা দিন তো। চা নিয়ে অজিত পাশে থাকা বেঞ্চটির ওপরে বসল। তারপর চায়ের মধ্যে একটা দীর্ঘ চুমুক দিয়ে বলল, আহ, হরিশ কাকা, চাটা কিন্তু বেশ বানিয়েছো। হরিশ কাকার চা বরাবরই খুব ভালো হয়, সেটা সবাই জানে। তুই কথা ঘোরাচ্ছিস কেন সেটা বল। তুই বউকে বেশি ভয় পাস নাকি ভূতকে? বউকে তো ভয় পাই না, বাকি থাকলো ভূত। সেটাকে তো কোনোদিন চোখেই দেখিনি, শুধু গল্প আর কাহিনীতেই শুনেছি। তা বেশ বলেছিস অজিত, আসলেই আমরা তো কেউই কখনো ভূত দেখিনি, তাহলে ভূতের কথা শুনলেই এত ভয় লাগে কেন? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা হরিশ কাকা, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিয়ে কেন করেননি সেটা জিজ্ঞাসা করলে তো আপনি কিছুই বলেন না, কিন্তু ভূত দেখলে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। হ্যাঁ কাকা, শোনান না একটা ভূতের গল্প। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আজ তোমাদের একটা ভূতের গল্প শোনাবো আর ভূত দেখাবো। আমার যখন 10-12 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনেই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপন বলতে আমার এই পৃথিবীতে কেউ ছিল না। প্রথমে লোকেদের বাসায় চেয়ে চেয়ে খাবার খেতাম। কেউ খাবার দেয়, আবার কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর ভাবলাম কাজ করব, কিন্তু ছোট বলে কেউ কাজ দিত না। বাবার দেওয়া ছোট্ট একটা বাড়ি ছাড়া আমার আর কিছুই ছিল না। এরপর আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা টেবিল আর একটা টুল নিয়ে চা বিক্রি করতে লাগলাম। সাথে স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে লাগলাম। সকালে চা বিক্রি করে স্কুলে যেতাম, আবার স্কুল শেষ করে দোকানে বসতাম। অত্যন্ত অসহায় মানুষগুলো যে নিজের চেষ্টায় কিছু করতে পারে, সেটা এই নিষ্ঠুর সমাজকে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। আমি যখন 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে সবে মাত্র উঠেছি, তখন নীরু নামে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় বললে ভুল হবে, মেয়েটি আমার সাথে একই স্কুলে পড়তো। আমি সেদিনের আগে মেয়েটির দিকে হয়তো কখনো খেয়াল করে দেখিনি। নীরুও আমার মতন অত্যন্ত অসহায় ছিল। তার মামাই তাকে ছোট থেকে বড় করেছে। সেদিন মেয়েটি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে একটা ডাক দিল। এই যে শুনছো? তার দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরের মেশিনটা যেন হাই স্পিডে ঘুরতে লাগলো। তার ঘন কালো চুলগুলো মুখের ওপর দুলছিল, আর তার ভ্রুর মাঝখানের টিপ যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম স্কুলে যাবে না, চলো দুজনে একসাথে যাই। আমি যেন এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না, তাই আমতা আমতা করে নীরুকে বললাম, হ্যাঁ হ্যাঁ যাবো, ঠিক আছে চলো যাই। এতটাই অবাক হয়েছিলাম যে দোকান খোলা রেখেই নীরুর সাথে সেদিন স্কুলে চলে যাই।
এরপর থেকে নীরু প্রতিদিন সকালে আমার চায়ের দোকানে আসতো। দোকানে বসে এক কাপ চা খেয়ে তারপরে আমাকে সঙ্গে নিয়ে স্কুলে যেত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি নীরুকে যতটা না ভালোবাসতাম, নীরু আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। জানো তো হরিশ, তোমার হাতের চায়ে জাদু আছে। তুমি এই গেঞ্জি আর ধুতি পরে যখন চা তৈরি করো, তখন তোমাকে দেখতে না দারুণ মিষ্টি লাগে। সব সময় এরকমই থেকো। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্কুল শেষ করে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ভালো একটা চাকুরির আশায় চলে গেলাম কলকাতায়।